হায়দ্রাবাদ হাউসে ঢাকা দিল্লির 10 সমঝোতা তিস্তা চুক্তির আশ্বাস নরেন্দ্র মোদীর। বন্ধুত্বের নতুন যাত্রা বললেন শেখ হাসিনা। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দেশের প্রাচীন দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শুধু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে দলটি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন মির্জা ফখরুল। এভার কেয়ারে চলছে নিবিড় পর্যবেক্ষণ। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা নদী নিয়ে যৌথ গবেষণার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, রেল, সড়ক, নৌযোগাযোগ বৃদ্ধি, রোগীদের জন্য ই ভিসা, গ্রিন এবং ডিজিটাল ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। বিকাশ ভারত ও 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে বাংলাদেশ ভারতের নতুন যাত্রা শুরু হলো। রকুনুজ্জামানের রিপোর্ট। ভারত সফরের দ্বিতীয় দিনে শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 3টি বিষয়ে নবায়ন সহ নতুন 7টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। এরপর দুই প্রধানমন্ত্রী জয়েন্ট ব্রিফিংয়ে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে গত 1 বছরে দুদেশের রেল, নৌ, বন্দর সংযোগের একাধিক গুরুত্বপূর্ণ সফল প্রকল্পের কথা স্মরণ করেন। আগামীতে নতুন নতুন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। आज हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। पिछले 10 वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को रिस्टोर कर दिया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। हमारे आर्थिक संबंधों को नई ऊंचाई पर ले जाने के लिए दोनों पक्ष सीपा पर बातचीत शुरू करने के लिए सहमत हैं। बांग्लादेश के सिराजगंज में एक इनलैंड कंटेनर डिपो के निर्माण के लिए भारत समर्थन देगा। फ्रेंड्स, 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। फ्लड मैनेजमेंट, अर्ली वार्निंग, ड्रिंकिंग वाटर प्रोजेक्ट्स पर हम सहयोग करते आए हैं। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন এক যাত্রা শুরুর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। তবে আমি মনে করি ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই।
ভারত সফরের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতে দুদিনের সরকারি সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দিল্লি যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় 6:20 নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে এবং ফ্লাইটটি শনিবার রাত 8:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরটি ছিল 15 দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে তিনি গত 9 জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে 7টি নতুন ও 3টি নবায়নকৃত সহ মোট 10টি সমঝোতা স্মারক সই হয়। হীরক জয়ন্তীতে রাজনীতির ঐতিহ্যের স্মারক আওয়ামী লীগ। শোভাযাত্রা, সমাবেশ ও বৃক্ষরোপণের মতো নানা কর্মসূচিতে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে প্রাচীন এই দলটি। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় শুধু একটি স্বাধীন ভূমি রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আওয়ামী লীগ। রকুনুজ্জামানের রিপোর্ট। পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মাথায় জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে পুরনো ঢাকার রোজ গার্ডেনে 75 বছর আগে জন্ম নেয় এই নতুন রাজনৈতিক দল। পাকিস্তান নামক সেই সাম্প্রদায়িক ভুলের পথ পাল্টে 6 বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের দর্শন নিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। প্রথম যে অঙ্গীকার ছিল নির্বাচনী অঙ্গীকার, বঙ্গবন্ধুর এবং 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করবে তারা, সেই বিচারটা ইন্ডেমনিটি আইন বাতিল করে সেই বিচারটা তারা শুরু করেছে এবং দ্বিতীয় দফায় তারা ক্ষমতায় এসে 2009 সালে 71-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধী গণহত্যাকারী এদের বিচার আরম্ভ করেছে। তো আমি মনে করি যে এই যে চ্যালেঞ্জগুলো বিভিন্ন সময় যে আওয়ামী লীগ অতিক্রম করেছে, এটা শুধু বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য না, সারা বিশ্বে আজকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের একটা সংকট চলছে। রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান করছে। এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সেখানে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটা এখনও বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের জন্য এখন জরুরি। পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিণত হয় এ অঞ্চলের সবচেয়ে বড় রাজনৈতিক দলে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব গুণেই পরিণত হন অবিসংবাদিত নেতায়। তার নেতৃত্বেই 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে নিরঙ্কুশ জয় আর পরবর্তীতে 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। 71-এর স্বাধীনতার পর দলটির নামকরণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ। ঐতিহাসিকভাবে, দর্শনগতভাবে অসাম্প্রদায়িক। আমি যখন বাঙালির কথা বলি তখন তো বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সেখানে সমবেত হতে পারে। তো ফলে এই জায়গাটা আমাদের খুব বুঝতে হবে যে আওয়ামী লীগ মানে কিন্তু যে একটা রাজনৈতিক দল তা না। আওয়ামী লীগ মানে যেই দর্শনটা, এই দর্শনটার প্রতি আওয়ামী লীগ এখন কতটা সুবিচার করতে পারছে, দর্শনটা নিয়ে কীভাবে এগিয়ে গেছে, সেইভাবে কিন্তু আমাদের আওয়ামী লীগের মূল্যায়ন যদি করতে পারি, তাহলে আওয়ামী লীগের শক্তি, আরেকটা রাজনৈতিক দলের তো অনেক উত্থান পতন থাকে, কিন্তু আবার যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো, আওয়ামী লীগ যে আবার জাতিকে যে ঐক্যবদ্ধ করে যেই স্বপ্নটা দেখাচ্ছে, আমি কিন্তু তখন একটা পরম্পরায় সেটাকে অনুধাবন করতে পারবো এবং কর্তব্যগুলোও নির্ধারণ করতে পারবো। অল্প সময়ের মধ্যে একটি সংবিধান দেওয়া, বিদেশি সৈন্যদের ফেরত পাঠানো সহ ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ গড়ার ভিত গড়লেও 75-এ বঙ্গবন্ধু হত্যার পর হোঁচট খায় আওয়ামী লীগ। এদেশের রাজনৈতিক যে অবকাঠামো, সেই অবকাঠামো 2 ভাগে বিভক্ত। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যেহেতু রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে, আওয়ামী লীগকে কেউ কখনো এদেশের ইতিহাস থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। 81-তে দেশে ফিরেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দিশেহারা দলটির হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নানা উত্থান পতনের মধ্য দিয়ে তার নেতৃত্বেই আওয়ামী লীগ এখন টানা 4র্থবারের মতো দেশের রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায়। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য। আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের এই
অর্জন নেই, এই সাফল্য নেই। দুনিয়াও খুব কম দেশ পাওয়া যাবে যে দেশের কোনো রাজনৈতিক দলের এত বড় দুটি সাফল্য আছে। স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ গর্বিত বাংলাদেশ, আওয়ামী লীগ যেটা ঘোষণা করেছে, বঙ্গবন্ধু কন্যা যেটা ঘোষণা করেছেন, সেইটা অবশ্যই অর্জিত হবে। এই নিশ্চয়তা আওয়ামী লীগে দিয়ে গেছে তার ৭৫ বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতার বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আশা করি এইসব তার সাফল্যকে বক্ষে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে। আমি আওয়ামী লীগের অগ্রযাত্রার শুভেচ্ছা কামনা করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি করলেই ব্যবসা করা যাবে না এমন কোনো বিধান নেই বলেও উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের জানান, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সকলে প্রস্তুত রয়েছে। শুক্রবার থেকে উৎসব আমেজ শুরু হয়েছে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলে দাবি করেন তিনি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এদেশের উন্নয়ন। বিজয়কে এখনো সুসংহত করতে পারেনি। সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। ৭৫ বছরে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল বার্তা হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা স্থিতিশীল না হলে দেশের উন্নয়ন অর্জন হয় না। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এসবই শেখ হাসিনার উন্নয়ন। মান অভিমান ভুলে দেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান এই অঙ্গনের সবাইকে। বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করতে দক্ষ ও অভিজ্ঞ শিল্পী তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশের জন্য সাংস্কৃতিক ক্ষেত্রকেও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের কথা বলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট CCUতে ভর্তি করা হয়।
সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। গত 2রা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2রা এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস ও আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে, যারা চিকিৎসক তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল এবং তারা আজকে সন্ধ্যায় বোধহয় সম্ভবত একটা আবার বোর্ড মিটিং করবেন। এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। এই যে জনগণ তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা সহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 2 দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। বৃষ্টি থাকলেও গরম অনুভূত হবে। গত 2 দিনে বৃষ্টি কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সিলেট অঞ্চলে আগামী 2-3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা কম। এদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 54 মিলিমিটার। এছাড়া শনিবার ভোরে ঢাকায় 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে তখন দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গাতেই দেখা যায় ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। তখন বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ভ্যাপসা গরমটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। বৃষ্টিপাত কমে আসা তো সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আসলে এবং আগামী দিনগুলোতে আগামী 2-3 দিন যেটা দেখা যাচ্ছে সেখানে সিলেটের অতি ভারী বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। শনিবার এসবিএসি ব্যাংকের 11তম বার্ষিক সাধারণ সভা হয়েছে রাজধানীর একটি কনভেনশন হলে। হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম এমপি এতে সভাপতিত্ব করেন। সভায় 2023 সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, শেয়ার হোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ, পরিচালক ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের পুনর্নির্বাচন সহ 7টি সাধারণ বিষয় অনুমোদন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান সহ পরিচালক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ মাহবুবুর রহমান ও সোহেল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সাজিদুর রহমান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আজিম সহ শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্যাংকটি 2023 সালে প্রায় 4,000 কোটি টাকার রফতানি, 4,500 কোটি টাকার আমদানি এবং 1,706 কোটি টাকা রেমিটেন্স আহরণ করেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। হায়দ্রাবাদ হাউসে ঢাকা দিল্লি 10 সমঝোতা, তিস্তা চুক্তির আশ্বাস নরেন্দ্র মোদীর। বন্ধুত্বের নতুন যাত্রা বললেন শেখ হাসিনা, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দেশের প্রাচীন দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শুধু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে দলটি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন মির্জা ফখরুল। এভার কেয়ারে চলছে নিবিড় পর্যবেক্ষণ, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।